আমি বৌদির পাশেই দাঁড়িয়ে আছি। প্রথমে ময়দা মাখা করে নিচ্ছি, আর বৌদি অদ্ভুত আচরণ করছে। ছাদ থেকে নামার বৌদিকে একটা ম্যাক্সি দিলাম পরার জন্য। বৌদি বলল, সেদিন ভালোভাবে করনি, আজ ভালো করে করতে হবে। বৌদিকে না জানিয়ে জাম্বুরায় হাত দিতেই বৌদি বুঝতে পারল আমি কি চাচ্ছি, কিন্তু বৌদি আর বাধা দিল না। বন্ধুরা, ভাড়া বাড়িতে আসার পর থেকে বৌদির সাথে যা হলো, যা ভোলা যাবে না। দুদিন হলো শিফট করেছি আমার নতুন ঠিকানায়। না, বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, এখানে থাকতে হচ্ছে পড়াশোনার জন্য। কলেজের পাশে মেস পাওয়া গিয়েছিল, কিন্তু মেসে থাকলে ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়, বদ সঙ্গে পড়ে, এই ভেবে বাবা মা মেস দেননি। তবে এখানেও মেসের থেকে ভালোই আছি আমি। বাড়ির ৩ তলায়, একদিকে ২ কামরা ঘর আর অ্যাটাচ বাথরুম। রান্নার ব্যবস্থা নেই, তাই পাশের পাইস হোটেল খাবার নিয়ে নিই। দিব্যি ব্যবস্থা মানিয়ে নিতে কোনো অসুবিধাই হয়নি। বাড়ির মালিক অনির্বাণদা ডাক্তার, যথেষ্ট হেল্পফুল। এর মধ্যে যতবার দেখা হয়েছে প্রত্যেকবার কুশল জিজ্ঞাসা করেছে। যাই হোক, নতুন জায়গা শুয়ে বসে কাটাবো না বলে জিন্সের ওপর কুর্তাটা চাপালাম বেরোবো বলে। উদ্দেশ্য জায়গাটা একটু ঘুরে দেখা। দরজাটা লক করে নিচে নামছি, এমন সময় দোতলার কাছে সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। বৌদি, মানে অনির্বাণদা স্ত্রীও দরজা লক করছে। আমাকে দেখেই পরিচিত কায়দায় হালকা হেসে জিজ্ঞাসা করল, বেরোচ্ছ নাকি? ভদ্রতাসূচক হেসে আমি বললাম, হ্যাঁ, আর বেরোচ্ছি একটু। পড়া শুরু হয়নি এখনো, যাই এদিক ওদিক ঘুরে আসি। তুমিও বেরোচ্ছ? বলল, হ্যাঁ, কয়েকটা শপিং বাকি আছে, করে নিয়ে আসি। আমি বললাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আসতে পারি তোমার সাথে? আমার কাজ নেই তেমন, ফ্রিই আছি। বৌদি বলল, এ বাবা, মাইন্ড করবে কেন? চলো, কোনো ব্যাপার না, বরং একটু সময় কাটানো যাবে তোমার সাথে। বেরোলাম বৌদির সাথে। বৌদি টোটো নিচ্ছিল। আমি বললাম, খুব দূর না হলে হেঁটেই চলো না, সময় বেশি পাওয়া যাবে। ফুটপাত ধরে পাশাপাশি হাঁটছি আমরা। টুকটাক কথাবার্তা চলছে। সত্যি বলতে কি, বৌদিকে পাশে নিয়ে হাঁটতে আমার খুব ইচ্ছে করছিল। গোলগাল, সুশ্রী, ফর্সা, মুখে হালকা মেকআপ, স্বাস্থ্য ভালো, লম্বায় আমার থেকে প্রায় ৪ ইঞ্চি ছোট। সব থেকে আকর্ষণীয় হল বৌদির চলাফেরার পোশাক আশাক। মেরুন কালারের শাড়িতে বৌদিকে দারুণ লাগছিল। এরকম বৌদি পেলে কে না সঙ্গে যেতে চায়। ভিড় ফুটপাতে বৌদির পাশাপাশি হাঁটছিলাম আমরা। হঠাৎ ফিসফিস করে বলল, লোকের বউয়ের দিকে এত নজর কেন? আমি বৌদির দিকে তাকালাম। অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসছে, আর চোখে একবার দেখে নিল আমাকে। আমরা প্রথমে একটা মলে ঢুকলাম। বৌদি কয়েকটা মাসকাবাড়ি বাজার করল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও অন্যান্য জিনিসের থেকে বৌদিকেই বেশি দেখছিলাম। পেছন থেকে খেয়াল করলাম, মলের অনেকেই বারবার তাকাচ্ছিল বৌদির দিকে। এমনকি বিল দেওয়ার সময় কাউন্টারেও দেখলাম ছেলেটা আড়চোখে বৌদিকে দেখছে। সেখান থেকে আমরা একটা কফি শপে গেলাম। কোনার দিকে একটা টেবিলে বসে 2টো কফি আর স্ন্যাক্স অর্ডার দিলাম আমরা। বৌদি কথা শুরু করল, তারপর বলো তো, অন্যের বউকে নিয়ে কফি শপে এসে কেমন লাগছে তোমার? আমি হেসে বললাম, তুমি শুধু অন্যের বউ করছো কেন? বৌদিও কপট রাগ দেখিয়ে বলল, আমি অন্যের বউ না তো কি তোমার বউ নাকি? আমি বললাম, তোমার ইচ্ছে হলে হতেই পারো, আমার কোনো আপত্তি নেই। বৌদি আমার কথা শুনে হাসছে। কফি শেষ করে উঠলাম আমরা। বিলটা আমি পে করলাম। বৌদি আপত্তি করছিল। আমি বললাম, এটা আমাদের ফার্স্ট ডেট, আমি পে করব। বৌদি শুধু করে একটা প্রশংসাসূচক আওয়াজ করল। বিল মিটিয়ে আমরা ক্যাবে উঠলাম। ক্যাবে আমি আর বৌদি পাশাপাশি বসেছি। বেশি দূর যাব না, রাস্তায় জ্যাম না থাকলে 2-3 মিনিট লাগবে পৌঁছতে। ক্যাবের ভেতরটা অন্ধকার, সরকারি লাইটের আলো পৌঁছচ্ছে না ক্যাবের কাচের জানালা ভেদ করে। এর মধ্যে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। বৌদির পাশে গিয়ে বসলাম। বৌদি অবাক হয়ে তাকালো আমার দিকে, বোধহয় এতটাও আশা করেনি আমার থেকে। আস্তে করে আঁচল ঠিক করার ভান করে একটু সরে বসল। আমি দমলাম না, আবার বৌদির কাছে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম বৌদি 2টো জাম্বুরা নিয়ে এসেছে। বৌদিকে না জানিয়ে জাম্বুরায় হাত দিতেই বৌদি বুঝতে পারল আমি জাম্বুরা ফল খেতে চাচ্ছি, কিন্তু বৌদি আর বাধা দিল না। জাম্বুরাগুলো অনেক সাবধানে রেখেছে বৌদি। এদিকে মাঝবয়সে ক্যাব ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে।
ওর এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি ব্যাগ থেকে ভালো করে জাম্বুরা বের করতে যাব, এমন সময় ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি। মেজাজটা বিগড়ে গেল। কত কষ্ট করে হুকটা খুলে ব্যাগে হাত দিয়েছি, আর ২০ সেকেন্ড পেলেই একটা জাম্বুরা বের করেই ফেলতাম। ভীষণ রাগ হচ্ছে ড্রাইভারের ওপর। মনে মনে ৫টা কথা শুনিয়ে নেমে এলাম ক্যাব থেকে। ক্যাব চলে গেল ভাড়া নিয়ে। সামনে দিয়ে ফিক করে হাসতে হাসতে বৌদি এগিয়ে গেল। আসলে বৌদিও বুঝতে পেরেছে আর একটু সময় পেলেই আমি কবজা করতে পারতাম জাম্বুরা দুটো, আর পারিনি বলেই এখন পরাজয়ের পরিহাস। কি আর করা, এগিয়ে গেলাম বৌদির পেছন পেছন। আমার রুম দোতলায়, বৌদির ৩তলায়। দোতলার সিঁড়ি থেকে প্যাসেজ দিয়ে আমি আমার রুমে ঢুকতে এমন সময় হাত নাড়িয়ে বৌদি ডাকল আমাকে। বলল, এই তোমার নামটাই তো জানা হলো না। হেসে বললাম, সোহম। আর তোমার? বৌদি বলল, অর্পিতা। তুমি না হয় অর্পি বৌদি বলেই ডেকো। বলেই সিনেমার মতো মুখ ঘুরিয়ে চলে গেল ঘরের দিকে। আমিও ঘরে ঢুকে জামাকাপড় পাল্টে নিলাম। ৮টা বাজে, একটু পরে খাবার খেতে যাব পাশের হোটেলে। হাতে এখনও ঘণ্টাখানিক ফাঁকা সময়। বিছানায় বসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক খুললাম। দেখি বৌদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অ্যাকসেপ্ট করে বৌদি প্রোফাইলটা ঘাঁটতে লাগলাম। ডিপিতে অনির্বাণদার সাথে বৌদির ছবি। কোনো রিসেপশনে গিয়ে তোলা মনে হয়। আর তেমন কোনো ছবি পোস্ট করা নেই। ভদ্রমার্জিত গৃহবধূর ফেসবুক প্রোফাইল যেরকম হয় ঠিক সেরকম। রাতে আর তেমন কিছুই ঘটল না। পরদিন সকালে খেয়ে এসে সিঁড়ি দিয়ে উঠছি, দেখি অনির্বাণদা নামছে দোতলা থেকে। বেরোচ্ছে বোধহয়, হাতে ব্রিফকেস আছে। আমাকে দেখে খুশি হয়ে বলল, কি ব্যাপার, সকাল সকাল ঘোরাঘুরি করছ? আমি বললাম, কি করব বলো, পড়া শুরু হয়নি এখনো, বেকার শুয়ে বসে কাটাচ্ছি। অনির্বাণদা বলল, বোর লাগলে দোতলায় চলে যাও, অর্পিও একা একা থাকে, তুমি থাকলে একটু কোম্পানি পাবে, আমি তো আর সময় দিতে পারি না, তেমন বলে আমার বেরিয়ে গেল। বুঝলাম অনির্বাণদা ভীষণ ব্যস্ত। কিসের ডাক্তার জানি না, তবে হাসপাতালে চাকরি করে, নার্সিং হোমও আছে, আবার প্রাইভেট প্র্যাকটিসও করে কিনা কে জানে। এরকম ডাক্তারদের একটা প্রেমিকা নার্স থাকে। অনির্বাণদারও নিশ্চয়ই আছে, নয়তো নিজের এরকম বউকে এভাবে ফেলে থাকতে পারত না। যাই হোক, সুযোগ যখন পাওয়া গেছে এটা হাতছাড়া করা যাবে না। সিঁড়ি বেয়ে ওপরে গেলাম, সোজা ওদের দরজা নক করলাম। বৌদি দরজা খুলে দিল। ঘরোয়া শাড়ি ব্লাউজ পরা, মুখটা হালকা ঘামে ভেজা, বোধহয় কাজ করছিল। বোধহয় আমাকে এ সময় আশা করেনি, তবে বিরক্ত হয়েছে বলেও মনে হয়নি। আমি ঢুকলাম ভেতরে। সাজানো গোছানো ড্রয়িং রুম। বৌদি আমাকে নিয়ে বসালো একটা সোফায়। বলল, তুমি বসো একটু, আমি রান্না চাপিয়ে এসেছি, না গেলে পুড়ে যাবে আবার। আমি বললাম, চলো তোমাকে রান্নার কাজে সাহায্য করি। বৌদি রান্নাঘরে নিয়ে গেল আমাকে। সত্যিই রান্না চাপিয়েছে বৌদি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে মশলার। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমি বললাম, আমি তো ভাবলাম তুমি আমাকে তোমার প্রিয়জন বলবে। মিষ্টি একটা হাসির আভা ছড়িয়ে পড়ল বৌদির মুখে। আমার দিকে না তাকিয়ে খিলখিল করে হেসে বলল, তোমার সাথে বন্ধুত্ব করতে আমার বয় গেছে। আমি দাঁড়িয়েছিলাম বৌদির পেছনে। একটা আকাশি রঙের শাড়ি পরেছে বৌদি, তার সাথে গাঢ় নীল রঙের ব্লাউজ। ঘন চুলগুলো ঢেউ খেলে নেমে এসেছে কোমরের কাছাকাছি। আমি এগিয়ে গেলাম বৌদির দিকে। ভাবলাম বৌদির সাথে একটু রান্না করি। বৌদিকে সাহায্য করতে বৌদি একটু চমকে গেল। বলল, আরে আরে কি করছো, ছাড়ো, তোমার রান্না করতে হবে না। আমিও নাছোড় বান্দা, তাই সহজে ছাড়ছিলাম না। একটু পর বৌদি আর কিছু বলল না, কারণ মনে হয় বৌদি অনির্বাণদার কাছ থেকে এরকম সাহায্য কোনোদিন পাবেও না। হয়তো পাবেও না। অনির্বাণদা নিজের লাইফ নিয়ে ব্যস্ত, তার এসব করার সময় কোথায়। বৌদি রাজ কমিয়ে কড়াইটা ঢাকা দিয়ে আমার রান্নার কাজে সম্মতি জানালো। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কিসের কথা বলছি? আমি আস্তে আস্তে রান্না করছি, আর বৌদি এনজয় করছে, কেননা কালকের অর্ধেক ফালে রাখা কাজটা আজকে সম্পূর্ণ করতে হবে আমাকে। প্রথমে ময়দা মাখা করে আমি এবার পরের মাংস কষানোর জন্য রেডি হলাম। এমন সময় বৌদির আচরণে কিছুটা অবাক হলাম। সাধারণত মেয়েরা সাহসী ছেলে পছন্দ করে, তাই যে কোনো বিষয়ে বাধা দেয়। বৌদিও নিশ্চয়ই ব্যতিক্রম নয়। বৌদি আমাকে বলল, এখন কোনো দুষ্টুমি না, আমি রান্না শেষ করি আগে, রান্না শেষ হলেই তুমি তোমার মতো মাংস কষিয়ে নিও। এরপর বৌদি ঘুরে গিয়ে খুন্তি দিয়ে তরকারি নাড়তে লাগল। বৌদির কাপড় একটু অগোছালো হয়ে আছে। বৌদি রান্না শেষ করে কাজ সারতে সারতে আরও মিনিট 15 লাগল। কাজ সেরে বৌদি বলল, অনেক হলো, এবার মাংস কষাও দেখি, কত দক্ষ তুমি। এরপর আমি ধীরে ধীরে মাংস কষিয়ে নিলাম। কষানো মাংসের স্বাদ খুব ভালো লাগে।
বন্ধুরা, তোমরা বুঝেছ তো কি বলতে চাচ্ছি? ঘণ্টাখানিক পর আমার রান্না শেষ হলো। বেশ ক্লান্ত লাগছিল। হঠাৎ চোখ পড়ল ঘড়ির দিকে। এ বাবা, এত বেজে গেল কখন? প্রায় দুপুরের খাবার সময় হয়ে এসেছে, অথচ আমার স্নান টান কিছুই হয়নি। এবার তো উঠতে হবে। বৌদির দিকে তাকালাম। বৌদিও খেয়াল করেছে সময়টা। অনির্বাণদা দুপুরে খেতে আসে অনেক সময়। যদি এখন চলে আসে তাহলে তো সমস্যা হবে। বৌদির অবশ্য তেমন বিরক্তি দেখলাম না, তবে মনে হয় বুঝতে পেরেছে আমার সমস্যাটা। আমি বললাম, বৌদি, দেরি হয়ে গেছে আজকে, আজ তবে আসি। বৌদি বলল, আবার কবে আসবে তুমি? আমি বললাম, আমি তো সেকেন্ড ফ্লোরেই থাকি, যে কোনো সমস্যায় ডাকতে পারো, চলে আসব। এরপর আমি সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে পেছনে তাকালাম একবার। বৌদি বলল, আবার যখন রান্না করতে আসবে তখন খুন্তি দিয়ে ভালো করে ডাল নাড়বে, তাহলে সুস্বাদু হবে। আমি একবার মুচকি হেসে আমার ষড়সীমী সুমনা প্রতিদিন রাত গভীর হলে তার বাবার বুকে মাথা রেখে ঘুমানোর জন্য বায়না করত। তার এই আবদার দেখে আমার স্বামীও আদরের মেয়েকে কাছে টেনে নিত। আমি তাদের এই অপূর্ব স্নেহ আর ভালোবাসার সম্পর্ক দেখে মনে মনে খুব আনন্দিত হতাম। এর একটি কারণ ছিল, আমি নিজে কখনো বাবার ভালোবাসা পাইনি। খুব অল্প বয়সে আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যান, তাই বাবার স্নেহ কেমন হয় তা আমার অজানা ছিল। বিয়ের পর স্বামীর কাছ থেকে আমি অফুরন্ত ভালোবাসা পেয়েছি, কিন্তু আমার শ্বশুরমশাইও আমাদের বিয়ের 1 বছর আগেই পরলোক গমন করেন, তাই তার ভালোবাসাও আমার ভাগ্যে জোটেনি। এই কারণে আমি যখন আমার মেয়ে এবং তার বাবার মধ্যে এই গভীর সম্পর্ক দেখতাম, আমার মনটা খুশিতে ভরে যেত। আমি সর্বদাই চাইতাম, আমি যে পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি, আমার মেয়ে যেন তার বাবার কাছ থেকে সেই ভালোবাসা পুরোপুরি পায়। তাই প্রিয়া যখন তার বাবার সাথে ঘুমানোর জন্য জেদ করত, আমি হাসিমুখে বাবা মেয়েকে এক বিছানায় শুতে দিয়ে নিজের পাশের ঘরে চলে যেতাম। কিন্তু সেই দিনে সেই দৃশ্যটা দেখার পর আমার পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। আমার চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে এলো, আর পায়ের নিচের মাটি সরে যাবার মতো এক অনুভূতি হলো। কারণ সেদিন স্বামীর ঘরের দরজা খুলতেই আমি শুনতে পাই আমার মেয়ের কণ্ঠ, যার কথাগুলো আমার হৃদয়ে এক শূন্যতা সৃষ্টি করল। এরপর যেটা আমি দেখলাম, সেটা কোনো মায়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। একজন বাবা আর মেয়ের সম্পর্ক যতটা পবিত্র হওয়ার কথা, সেখানে এমন দৃশ্য দেখা মানে নিজের ভিতরটা ভেঙে পড়া। আর এই পবিত্র সম্পর্ককে যদি কেউ কলুষিত করে, তবে তাদের মানুষ বলা চলে না। তারা হয়তো মানুষের রূপে, কিন্তু মন মানসিকতায় তারা পশুর চেয়েও ভয়ঙ্কর। বন্ধুরা, আমার অনুরোধ, আজকের এই কাহিনীটি আপনারা মন দিয়ে শুনুন। এই ঘটনা শোনার পর আপনারা হয়তো নিজের সন্তানদের প্রতি আরও যত্নবান হবেন। চলুন শুরু করি আমার জীবনের সেই মর্মান্তিক অধ্যায়। আমার নাম অঞ্জলি। আমার বিয়ে হয়েছিলাম এক ধনী ও সম্মানিত পরিবারে। শ্বশুরবাড়ির পরিবেশ ছিল একদম রাজকীয়। বিয়ের 2 বছর পর আমি এক ফুটফুটে কন্যাসন্তানের মা হই। সময়ের সাথে আমার মেয়ে বড় হতে থাকে, আর আমি একজন মা হিসেবে তার যত্নে কোনো ত্রুটি রাখিনি। আমার স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী, কাপড়ের পাইকারি ব্যবসার সাথে যুক্ত। আমাদের বিশাল বাড়িটিতে আমরা একসাথে থাকতাম, আর মেয়েটি যখন একটু বড় হয় তখন তাকে পাশের ঘরে থাকার অনুমতি দিই, যাতে সে নিজের মতো করে থাকতে পারে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু সময়ের সাথে আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা আমার মনকে আঘাত করতে শুরু করে। যেটা একসময় ছিল ভালোবাসায় ভরা সংসার, সেটি ধীরে ধীরে জটিলতায় ঘেরা হয়ে উঠতে লাগল। স্বামীর ব্যবহার, আচরণ সবকিছুতেই একটা অস্বাভাবিক পরিবর্তন আমি অনুভব করতে থাকি। আর সেই সব পরিবর্তনের কারণ বুঝতে উঠতে উঠতে আমি এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হই, যা একজন নারীর জন্য সহ্য করা ভীষণ কঠিন। প্রায় প্রত্যেক রাতেই সে আমার কাছে আসত এবং মোবাইলে কিছু বিশেষ ধরনের ভিডিও দেখিয়ে বলতো, আমাকেও নাকি ঠিক সেই ভঙ্গিমায় তাকে ভালোবাসা দিতে হবে। স্বামী যখন আমাকে ওই ধরনের ভিডিওগুলো দেখাতো, আমি ভীষণ লজ্জা পেতাম এবং তার উপর রেগে যেতাম। আমি তার ওইসব প্রস্তাবে রাজি না হলে সে আমার উপর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করত। এমনকি এক রাতে তার চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে সে একটি ভিডিওতে যেভাবে একটি মেয়ে একটি ছেলেকে আদর করছিল, ঠিক সেভাবেই আমাকে তার সঙ্গে আচরণ করতে বাধ্য করতে চাইল। আমি এই ধরনের নোংরামিতে রাজি না হওয়ায় সে আমার ওপর ভয়ানকভাবে চিৎকার শুরু করে দেয়। আমাদের দুজনের চিৎকারের শব্দ শুনে
আমাদের তরুণী মেয়ে প্রিয়া ঘরের ভেতর চলে আসে এবং জিজ্ঞেস করে আমরা এত রাতে কেন এমন ঝগড়া করছি। মেয়েকে দেখা মাত্র আমি ভীষণ ঘাবড়িয়ে গিয়ে বললাম, প্রিয়া, তুমি আমাদের জন্য চিন্তা করো না মা, তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। তখন আমার স্বামী তার মেয়ের কাঁধে হাত রেখে বলল, প্রিয়া, আমার সোনা মা, চলো, আজ আমি তোমার ঘরে ঘুমাবো আর তোমাকে গল্প শোনাব। সেদিন আমার স্বামী আমার ওপর রাগ করে মেয়ের ঘরে ঘুমোতে চলে যায়। এদিকে আমি আমার মেয়ে সম্পর্কে এমন এক সত্য জানতে পারলাম যা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন আমি সেই সত্যটা জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। আসলে আমার স্বামীর প্রচুর সম্পত্তি ও অর্থ থাকায় আমাদের জীবনযাত্রাও ছিল ভিন্ন। আমাদের বাড়িতে প্রায় বড় বড় ধনী ব্যক্তিরা আসতেন এবং তাদের সঙ্গে আমার স্বামী পার্টি করত। এই সব কিছু আমার মন্দ না লাগলেও আমি নিজের সংস্কৃতি ও মূল্যবোধ কখনো ভুলিনি। এত ধনসম্পদ থাকা সত্ত্বেও আমি সবসময় নিজের মান সম্মান বজায় রেখে চলতাম। কিন্তু আমার মেয়ে ছিল স্বভাবের দিক থেকে সম্পূর্ণ বিপরীত। সে যেহেতু ছোটবেলা থেকে প্রচুর আদর যত্নে বড় হয়েছে এবং এক নামকরা প্রাইভেট স্কুলে পড়ত, যেখানে সমাজের উঁচু স্তরে ছেলেমেয়েরা পড়াশোনা করত, তাই তার চালচলন ছিল অন্যরকম। আমার মেয়ে প্রায় তার বন্ধুদের সঙ্গে গাড়িতে করে ডিস্কো ক্লাবে যেত এবং সেখানে তাদের সাথে উদ্দাম আনন্দে মেতে উঠত। প্রিয়াকে তার বাবা অনেক বেশি স্বাধীনতা দিয়ে রেখেছিল, যা আমি একদমই পছন্দ করতাম না। এমনকি প্রিয়া আমাকে পড়াশোনার নাম করে মিথ্যে কথা বলে তার ছেলে বন্ধুদের সঙ্গে ক্লাবে চলে যেত এবং সেখানে গিয়ে যা করত তা শুনলে আপনারাও চমকে উঠবেন। আসলে প্রিয়া ওই বয়সেই তার ছেলে বন্ধুদের সঙ্গে ক্লাবে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতো এবং বিকৃত আনন্দ উপভোগ করত। অন্যদিকে আমার স্বামী প্রায় প্রত্যেক রাতেই আমার সঙ্গে তার ইচ্ছামতো সম্পর্ক করার জন্য ঝামেলা করত। আমার অনিচ্ছা সত্ত্বেও শুধু স্বামীকে খুশি রাখার জন্য আর সংসারে শান্ত বজায় রাখতে সে যেভাবে চাইতো আমি সেভাবেই তার কথা মেনে নিতাম। কারণ আমি জানতাম আমাদের মধ্যে রোজগার এই অশান্তির প্রভাব আমাদের মেয়ে প্রিয়ার ওপর পড়বে, তাই আমি তার সবই মেনে নিতে শুরু করেছিলাম। কিন্তু ততদিনে আমি অনেক দেরি করে ফেলেছি এবং আমার মেয়ের ওপরে যে মারাত্মক প্রভাব পড়বে তা আমি কল্পনাও করতে পারিনি। আমার মেয়ে যখন তরুণী হয়ে ওঠে এবং আমার স্বামী যখন রাতে আমার সঙ্গে তার ইচ্ছা পূরণ করতে না পেরে ঝামেলা করত, তখন প্রিয়া লুকিয়ে জানালার ফাঁক দিয়ে সবকিছু দেখত। আমাদের চিৎকারের কারণ জানার জন্য সে একদিন পরিকল্পনা করে আমাদের ঘরের জানালাটা সামান্য ফাঁক করে রেখেছিল। সেদিন রাতেও যখন আমার স্বামী আমার সঙ্গে ঝামেলা করছিল, আমি বাধ্য হয়ে তার পছন্দের একটি ভিডিও দেখে তারপর তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম। আমাদের স্বামী স্ত্রী সেই ব্যক্তিগত মুহূর্ত আমার মেয়ে নিজের চোখে দেখে ফেলেছিল, আর এটাই তার কচি মনে এক ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। আমাদের ঘরের পাশেই ছিল প্রিয়ার ঘর এবং দুটি ঘরের মাঝে একটা কাঠের জানালা ছিল, যেটা সে ইচ্ছে করেই ফাঁক করে রেখেছিল। নিজের চোখে আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সেই গভীর ও ব্যক্তিগত সম্পর্ক দেখার পর থেকে সে তার নিজের বাবাকেই এক অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেছিল। এটা শোনার পর আপনারাও হয়তো চমকে উঠবেন। সেই ঘটনার পর থেকে আমার তরুণী মেয়ে তার বাবাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সবসময় সেজেগুজে থাকত, যাতে সে তার বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতে পারে। আমি বা আমার স্বামী কেউই কল্পনা করতে পারিনি যে আমাদের মধ্যকার সম্পর্ক দেখে আমার মেয়ের মনে এমন বিকৃত ইচ্ছার জন্ম হবে। তার উপর এতটাই খারাপ প্রভাব পড়েছিল যে সে ভুলে গিয়েছিল যার সঙ্গে সে নিজের ইচ্ছা পূরণের কথা ভাবছে সে তার জন্মদাতা বাবা। এরপর থেকে প্রিয়া প্রত্যেক রাতে তার বাবার সঙ্গে শোয়ার জন্য বায়না করত। সে সবসময় তার বাবার আশেপাশেই ঘুরঘুর করত এবং প্রতিটি কাজে বাবার কাছে গিয়ে আবদার করত। এমনকি একদিন প্রিয়া তার বাবাকে বলল যে সে তার সঙ্গে একা সিনেমা দেখতে যাবে। আমার মনে কোনো সন্দেহই আসেনি যে প্রিয়ার মনের ভেতরে এমন নোংরা চিন্তা বাসা বেঁধেছে যা তার মনুষ্যত্বকে শেষ করে দিচ্ছে। সেদিন সিনেমা হলে গিয়ে প্রিয়ার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিল। সে তার বাবার কোলে বসে পড়েছিল। এরপর থেকে সে স্কুলেও যাওয়া বন্ধ করে দেয় এবং সারাক্ষণ তার বাবার পেছনেই ঘুরে বেড়াত। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে প্রিয়ার মনে এই ধরনের কিছু চলছিল, আর আমি বোকার মতো বাবা মেয়ের এই ঘনিষ্ঠতা দেখে মনে মনে খুশি হচ্ছিলাম। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন দুপুরে আমি যখন বাড়ির কাজের লোকদের সঙ্গে কিছু কাজ গোছাচ্ছিলাম, তখন সব কাজ শেষ করে আমি দোতলার ঘরে যাই। আমাদের ঘরের ভেতর প্রবেশ করতে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি দেখলাম আমার স্বামী তার আদরের মেয়েকে একটা চড় মেরে বলছে, আমি তোর বাবা হই, আমার সঙ্গে এই ধরনের অশ্লীল কথা বলতে তোর লজ্জা করল না? আমি তখনও কিছুই বুঝতে পারছিলাম না যে আমার স্বামী কেন তার একমাত্র আদরের মেয়ের গায়ে হাত তুলেছে।
পরে জানতে পারলাম আমার স্বামী মেয়েকে মেরেছিল কারণ প্রিয়া তার বাবার কাছে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। আমার স্বামী যখন প্রিয়ার নোংরা ইশারা বুঝতে পারে তখন সে নিজের রাগ সামলাতে না পেরে প্রিয়ার গায়ে হাত তোলে। সেই দিন রাতে আমার স্বামী গোপনে আমাকে প্রিয়ার ব্যাপারে সবকিছু খুলে বলে। তারপর সেই দিনই আমিও আমার স্বামী সিদ্ধান্ত নিই যে এই মেয়েকে আর বাড়িতে রাখা নিরাপদ নয়। যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিতে হবে। সেই দিন থেকেই আমার স্বামী প্রিয়ার জন্য ভালো পাত্র খুঁজে শুরু করে এবং সেই ঘটনার 20 দিনের মধ্যে মেয়ের বিয়ে ঠিক করে ফেলে। কারণ আমরা বুঝতে পেরেছিলাম প্রিয়ার বোনের মধ্যে যে বিষ প্রবেশ করেছে তার একমাত্র ঔষধ হলো বিয়ে। যখন সে তার স্বামীর ভালোবাসার আদর পাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে এবং সে নিজের ভুল বুঝতে পারবে। আমি কিন্তু প্রিয়াকে কোনোদিনই জানতে দিইনি যে সে তার বাবার সঙ্গে যে নোংরামি করতে চেয়েছিল সেই বিষয়ে আমি অবগত আছি। কারণ আমি জানি আমার মেয়ে যদি জানতে পারে যে দাড়ি বিকৃত মনোভাবের কথা আমি জানি, তাহলে ও একদিন নিজের কাছে নিজে লজ্জিত হবে এবং হয়তো লজ্জায় নিজের কোনো ক্ষতি করে বসবে। তাই আমি আগে এই বিষয়ে কিছুই জানতে দিইনি। এরপর আমরা খুব তাড়াহুড়ো করে আমাদের মেয়ের বিয়ে দিয়ে দিই। এখন সে তার স্বামীর ভালোবাসা পেয়ে অনেক সুখে আছে এবং নিজের জীবন নিয়ে ব্যস্ত। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যেসব বাবা মায়ের তরুণ বা তরুণী সন্তান আছে তাদের কতটা সাবধানে থাকা উচিত। নইলে আমরা আমাদের মেয়েকে নিয়ে যে বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সেরকম পরিস্থিতি আপনাদেরও মুখোমুখি হতে পারে যদি আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন না করেন। আমি স্বামী স্ত্রীর মধ্যেকার কোনো ব্যক্তিগত আচরণের কথা বলতে চাইছি, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং চেষ্টা করুন যাতে আপনাদের জীবনে কখনো এই ধরনের পরিস্থিতি না আসে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি।